আমার স্ত্রীকে কিচ্ছু বলা যাবে না ছোট মা, যা বলার আমাকে বলো, শুনছি, কিন্তু ওকে কিছু বলা যাবে না মানে যাবে না। তাহলে আমি কিন্তু এই পুরো সৈয়দ বাড়ি জ্বালিয়ে দেব আজ। শওকত বললেন, হ্যাঁ তাই তো, এটাই তো পারো তুমি, বেয়াদবের বেয়াদব। বাড়িময় ঝামেলা বাড়িয়ে মানিজ্জত খুইয়ে এখন স্ত্রীর করে রং করছে। স্বার্থ মুখের উপর বলল, সে যাই করে নিজের বউ নিয়েই করেছি, অন্তত আপনার মতো ঘরে একজনকে রেখে বাইরে আরেকজনের কাছে তো যায়নি। শওকত থমকে গেলেন, চেঁচিয়ে উঠলেন আক্রোশে। স্বার্থ! স্বার্থ দাঁত কপাটি খিচে বলল, আমার মুখ খোলাবেন না। তনিমা অতিষ্ঠ হয়ে বললেন, চুপ কর, সবার সামনে এইসব কি? এভাবে কেউ বাবার সাথে কথা বলে? উনি আমার বাবা নন, উনি আমার ভাইয়ের খুনি, আমার মায়ের দুর্ভাগ্যের কারণ। আমার তুষি। বাকিটুকু বলার আগে শেরওয়ানি খামচে ধরে বাদ সাধল তুষি। স্বার্থ বলল না। ঢোক ঘেলার সাথে আজকেও গিলে ফেলল সব। শওকত এরপর আর দাঁড়ালো না ওখানে। অপমানে চুর হওয়ায় মন নিয়ে হনহনে পায়ে ঘরের পথ ধরলেন। তার পরপরই কান্নায় মুখ চেপে ছুটল রাইমা। রোকসানা দিশেহারা হয়ে মেয়ের পিছু নিলেন, ডাকলেন বারবার, কিউটে শোনো, দাঁড়াও। জনব বসে পড়লেন সোফায়, ক্লান্ত গলায় বললেন, আর নিতে পারছি না এইসব। এবার অন্তত অশান্তি শেষ হোক। তোমরা দুজন বিয়ে করেছো, সম্মত আছে দুজনের। যখন সব সিদ্ধান্ত নিজেরাই নিয়েছো, আমাদের আর কি? আচ্ছা বেশ, মেনে নিলাম। এবার শেষ করুক, শেষ করাও এগুলা। অয়ন গর্জে বলল, না মেনে নিলাম মানে? কি কি কিসের মেনে নিলাম? আমি এ বিয়ে মানি না, মানি না। তুই সে আমার 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 বলতে বলতে টেবিলের কোণে লাথি মারল সে। ওপরে সব কাচের জিনিসপত্র মুহূর্তেই ছিটকে নিচে পড়ে গেল। সাইফুল বললেন, শান্ত হো অয়ন, কি করছিস? মাথা ঠান্ডা কর, এখানে বড়রা আছে তো। অয়ন নিষেধ শুনল না, উদ্ভ্রান্তের ন্যায় বলল, তুষি, তুমি ভাইয়াকে আবার ডিভোর্স দিয়ে দাও। ও একটা মাথা খারাপ ছেলে। দেখোনি ওর ইগো, ওর বদ মেজাজি স্বভাব দেখেছো? বাবাকেও আজে বাজে কথা বলে, তোমাকেও বলবে। ও তোমাকেও ভালোবাসে না তুষি, ও তোমাকে একটুও ভালো রাখবে না। আমি 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 তোমাকে ভালো রাখবো। তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবে চলবো। তুষি সারা শরীর অস্বস্তিতে ছিমছিম করছে। এত এত গুরুজনের সামনে এসব কথাবার্তা বিব্রত লাগে। সব থেকে বেশি বিব্রতকর লাগছে ইউসার জন্য। ও অদূরেই ইউসার দিকে তাকালো ফের। একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, চোখে জল নেই, তবে মুখখানা রক্তে আভা। শ্রান্ত নয়ন, নিষ্প্রাণ খুব। সইতে সইতে আর বোধহয় কান্না টান্না পায় না। স্বার্থ মায়া হয় ভাইয়ের পাগলামি দেখে। এক কাঁধে হাত রেখে বলে, অয়ন শোন আমার। তদন্তের হাতটা ছিটকে সরিয়ে দিল অয়ন। কথায় যেন বিস্ফোরণ ছুটে বেরোলো। তুই আমার সাথে কথা বলবি না। তুই আমার কেউ না, তুই একটা স্বার্থপর। ইউ আর আ সেলফিশ। স্বার্থ বিহ্বল হয়ে বলল, তুই আমাকে তুই তো করে করছিস। হ্যাঁ করছি, কি করবি? তুই নিজের সম্মান হারিয়েছিস আজকে। আর কোনোদিন আমি তোকে বড় ভাইয়ের চোখে দেখবো না, কোনোদিন না। স্বার্থ নিস্তব্ধ বনে চেয়ে রয়, তারপর হেসে ফেলে হঠাৎ বলে, আচ্ছা, দেখতে হবে না, তুষিকে ভাবির চোখে দেখিস, তাহলেই হবে। অয়ন কিটমিটিয়ে ওঠে। কিছু বলতে গেলে কথা কেড়ে নিল ও। হুঙ্কার ছুড়ল সিংহের ন্যায়, আঙ্গুল তুলে বলল, ব্যাস, আর একটাও কথা না। অনেকক্ষণ ধরে তোর অসভ্যতা দেখছি আমি। আমি এখানে তোকে মানাতে আসিনি। ইনফ্যাক্ট তোকে কেন, কাউকেই মানাতে আসিনি। যার মানার হয় মানুক, না মানার না মানুক, আমার কিচ্ছু এসে যায় না। তুষি আমার স্ত্রী, আমার আমার স্বার্থ আবরারের। আবার বলছি, তুষি আমার স্ত্রী। কথাটা যত তাড়াতাড়ি তোর মাথায় ঢুকবে তত ভালো অয়ন। আজ বড় ভাই হয়ে বোঝালাম, পরের বার এএসপি স্বার্থ আবরার হয়ে বোঝাবো। হজম করতে পারবি না। অয়ন উগ্র ষাঁড়ের ন্যায় তেড়ে উঠতে যায়। সাইফুল বাদ সাধে মাঝে, দু হাতে ওকে আগলে ধরে বললেন, অয়ন ঘরে চল। চাচ্ছ আমি আমি এ বিয়ে? তুই চল এখান থেকে। ও চিৎকার করে বলে, আমি যাব না। বিয়ে মানি না আমি। চাচ্ছ আমার তুষিকে লাগবে। তুষির চোখ মেঝেতে, টলমল করছে জল। অবসন্ন গলায় বলে, কিন্তু আমি তো আপনাকে চাই না অয়ন ভাই। অয়নের ছটফটানি থামল। নিষ্প্রভ চোখে চাইল সে। আর্দ্র স্বরে বলল,
কেন তুষি? আমি দেখতে খারাপ? আমার ইনকাম ভালো না, নাকি আমার যোগ্যতা নেই? ভাইয়ের থেকে আমার কম কম কি আছে তুষি? তুষি অসহায় মুখে বলল। আপনার সব আছে, সব থেকে বড় কথা আপনি খুব ভালো ছেলে অয়ন ভাই। কিন্তু কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসা ছাড়া সংসার হয়? অয়ন নিস্তেজ গলায় বলল। তাহলে কি ভাইয়াকে ভালোবাসো তুমি? তুষি মাথা নুইয়ে রইল, একটু সময় নিয়ে বলল। আপনাকে ভালোবাসি না আমি, এটাই মূল কথা। আপনি আমার চোখে বড় ভাইয়ের মতো। এর বেশি আমাদের মাঝে কোনোদিনও কিচ্ছু হওয়ার কথা ভাবিনি আমি। এখন আপনি যত বাড়াবাড়ি করবেন, আমার চোখে আপনি তত নেমে যাবেন অয়ন ভাই। হাত জোড় করছি, ভুলে যান সব। আমি আপনার ছিলাম না, হবও না। অয়নের বুকের পাঁজর ছিঁড়ে গেল। আহত নয়ন মেলে চেয়ে রইল দুপল। ফাঁকা কার্নিশে আস্তে ধীরে জল ভেসে উঠল। কি যেন হলো হঠাৎ করে। এক পা করে পিছিয়ে যায় সে, শরীরটা দুর্বলের ন্যায় টেবিলের সাথে লাগে। পড়ে যেতে নেয়, ঈর্ষা ধরে ফেলে। অয়ন সোজা হয়ে হাত তুলে বোঝায় ঠিক আছে ও। তারপর চট করে কোনোই ভাঁজ থেকে চোখটা মুছে হাঁটা ধরে উপরে। সাইফুল নিরাশ গলায় বললেন। তুই চল এখান থেকে। তোর থেকে আমি এটা আশা করিনি তুষি। বড্ড আঘাত দিয়ে ফেলেছি ছেলেটাকে। তুষি মাথা নিচু করে রাখলো। চোখের জলটুকু টুপ করে পড়ল পায়ের কাছে। নীরব কান্নায় ভেঙে এলো ঠোঁট। ইউষা চেয়ে রইল অয়নের যাওয়ার পথে, স্রোতে ভেজা নয়নজোড়া সমেত। এলোমেলো পায়ে ছুটল পরপর। মিন্টু, হাসনা, জয়নাব সবাই নিশ্চুপ হয়ে রইলেন। তবে অস্থির শ্বাস টানলেন হাসনা। তুষির বিয়ের স্বার্থর সাথে হওয়ায় মনে মনে খুশি হয়েছেন তিনি। রেহনুমা সাইফেলের জন্য লজ্জায় মাথা কাটা যায়। তাদের মেয়ের জন্যেই এত কিছু। ভাইজান ভাবিকে আর মুখ দেখাতে পারবে এখন? এমন বিবর্ণ নীরবতা ভেঙে স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল। তুষির হাত টেনে বলল। চলো। তুষি নড়ল না, চিবুক কঠিন করে পাথর হয়ে রইল সে। স্বার্থ মোলায়েম কণ্ঠে বলল। বেশি লেগেছে? বলতে বলতে ওর গাল ছুতে যায়। তুষি তেজ দেখিয়ে ঠেলে দেয় হাতটা। পরপর ঝাড়া মেরে ছাড়ায় নিজেকে। কিছু বোঝার আগেই এক ছুটে স্টোর রুমে গিয়ে দৌড় আটকে দিল তুষি। স্বার্থকে দেখে মনে হলো মহামূল্যবান জিনিস ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল কেউ। অত এগোতে নিলেই বাধা দিল হাসনা। এখন যাইও না দাদা, ওরে একটু একলা থাকতে দাও। স্বার্থ ব্যাকুল চোখে দরজায় লেগে অধৈর্য হয়ে বলল। পরে আসবে? হ, আইব। আমি বুঝাইয়া পাডামুনে মাইর খাইল তো, সব সময় মানুষরে মারছে, সেইখানে অহন নিজে মাইর খাইতাছে, একটু হজম হইতে দাও। স্বার্থকে দেখে মনে হলো না ও মেনে নিতে পারছে। তুষি আলাদা ঘরে ঢুকলো। রাতে আবার ওখানেই না ঘুমায়। তাও শব্দ না করে নিজের ঘরে চলল সে। বুকের ব্যান্ডেজটা বোধহয় নড়ে চড়ে গেছে। কতটা রক্ত বের হচ্ছে কে জানে। একের পর এক ব্যথায় বিবর্ষ সারা শরীর। এবার ক্ষততেই না পচন ধরে যায়। স্বার্থ রুমে এলো ফ্রেশ হতে। তনিমাও ছেলের পেছনে এসেছিলেন। হনহনে পায়ে ঘরে ঢুকে বললেন। তুই কাজটা একদম ঠিক করিসনি। স্বার্থ ফিরে চাইল পেছনে, অবিলম্বে বলল। সবাই যদি ঠিক কাজ করে ভুল কি করবে? ওর প্রতি তো অন্যায় হচ্ছিল। তনিমা তবদা খেয়ে বললেন। তোর ফাজলামও লাগছে স্বার্থ। অয়নের অবস্থা দেখেছিস? দেখেছি, ওকে ডাক্তার দেখানো দরকার। হুনোস ও আমার বোর মধ্যে কি পেয়েছে। গিয়ে বলো আমি ওকে একটা সুন্দর মেয়ে খুঁজে দেবো, যার চেহারার সাথে তুষির কোনো মিল থাকবে না। আর তাতেও সন্তুষ্ট না হলে ওদের বস্তিতে গিয়ে বসে থাকতে বলো। যদি কোনো মেয়ে পকেটমার পায় বিয়ে করে আনুক। তনিমা হা করে চেয়ে রইলেন। স্বার্থ মজা নিচ্ছে, তাও এমন সিরিয়াস একটা ইস্যু নিয়ে। যে ছেলে তার সাথে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে বাইরে কথা বলে না, তার হঠাৎ ফাজলামোতে তনিমা সব আউলে গেল। বড় আশ্চর্য চোখে বললেন। তুই কি আমার সেই স্বার্থ? আমি তো তোকে চিনতে পারছি না। স্বার্থ বলল। আমিও না। আমার কি যেন হয়েছে, মাথার মধ্যে শুধু তুষি ঘুরে বেড়াচ্ছে। মা, তুমি গিয়ে ওকে স্টোররুম থেকে নিয়ে এসো। স্বামী স্ত্রী এইভাবে আলাদা করে থাকবে, ব্যাপারটা দৃষ্টিকটু না? তনিমা শুনতে পারল না। দোকান চেপে মাথা নেড়ে হা হুতাশ করতে করতে বেরিয়ে গেলেন দ্রুত। প্রশস্ত চওড়া বুকটা রক্তে ভিজে গেছে। ব্যান্ডেজও চুপচুপে প্রায়। দাঁত মুখ খেয়েছে আড়ষ্ট ব্যান্ডেজের কাপড়টা এক টানে ক্ষত থেকে খুলে আনলো স্বার্থ। বুকের লোমে এক এক টান লেগে ব্যথায় যেন নীল হলো সারা দেহ। স্বার্থ ঢোক গিলে জিভে দিয়ে ঠোঁট ভেজালো। নীরবে সয় সবটা। লাল রঙের ভায়োডিন তুলে ভিজিয়ে ছোঁয়ায় এক এক স্থানে। ক্ষত দেখতে খুব দৃষ্টিকটু, ব্যথাতুর, অথচ ওর
মনে হলো এমন ভয়ঙ্কর যন্ত্রণাও ধীরে ধীরে যেন ম্লান হয়ে যাচ্ছে। তখন ঘরের আলো কম, বড় রড লাইটের বদলে একটা ছোট সাদা বাল্ব জ্বলছিল। সেই আলোয় চকচক করে উঠল স্বার্থর তীক্ষ্ণ চোখ দুটো। মুহূর্তেই কোটরের চারপাশে জলে ভরে গেল। একটু আগে বসার ঘরে ঘটে যাওয়া কাহিনীগুলো যখন মানুষপটে ভাসে, বুখানা মোচড় দেয় আরেকবার। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে। নিভন্ত ল্যাম্পশেডের পাশে রাখা ছোট্ট ফ্রেমটায় চুপ করে চেয়ে রইল শুধু। কিশোর বয়সে ওদের 3 ভাইয়ের তোলা শেষ ছবিটা। 3জন হাস্যোজ্জ্বল কিশোরের ছবি, ও মাঝে, আর দুপাশে সায়ান আয়ান দাঁড়িয়ে। 3 ভাইয়ের মুখের আদলে কি আশ্চর্য রকম মিল ছিল সেই সময়। নামগুলোও যে যত্ন নিয়ে রেখেছিল দিদুন। বড় ভাই সৈয়দ সায়ান আহলাল, মেজ ভাই সৈয়দ স্বার্থ আবরার, আর ছোট ভাই সৈয়দ অয়ন আফসার। দেখতে শুনতে চলনে বলনে রক্তে ওরা তো একই। তাহলে আজ এইরকম বিরোধ লাগলো কেন? যে অয়ন ওর দিকে চোখ তুলেও কোনো দিন চায়নি, সে আজ গায়ে হাত তুললে ফেলল। তুই কে বলল ও সেলফিশ। অথচ এই পরিবারের সুখের জন্য স্বার্থ কত কি করেছে। প্রত্যেকটা প্রহর ও গুমড়ে গুমড়ে মরেছে, তাও কাউকে এই যন্ত্রণার ভার দেয়নি। কতবার চেয়েছে বাবার সাথে এক ছাদের নিচে থাকবে না, শুধুমাত্র মা আর ভাইয়ের জন্য পারেনি, ওদের জন্য রয়ে গেল। আর প্রতিদিন দেখতে হলো বাবার কলঙ্কিত মুখ। এক নারীর ঘাতক, যার একটা ভুল ধ্বংস হয়েছিল 3টি প্রাণ, নষ্ট হয়েছিল 3টি জীবন, শেষ হয়েছে একটা ছোট্ট শিশুর শৈশব। একই সাথে দেখতে হয়েছে মায়ের শুকনো অনল মলিন চোখ, দেখতে হয়েছে ভাইয়ের কবর, ছোট মায়ের হাহাকার, চাচ্চুর নিষ্প্রাণ চেহারা। তবু স্বার্থ কিছু করতে পারেনি। আচ্ছা, ও অপরাধী, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু কি নিয়ে ওর অপরাধ? কাউকে এক ঝটকায় ভালো না বাসা, একটা ফ্রেড বিয়েকে সত্যি ভেবে সংসার না পাতাই অপরাধ। যে মেয়েটা একদিন পকেট কাটতে এসে ধরা পড়ল, জেল খাটলো 1 দুপুর, বিয়ে করলো টাকার লোভে, স্বার্থের জন্য তাকে বউ মেনে নেওয়া এতই সহজ হতো যদি এখানে অনুভূতি থাকে, যদিও মেয়েটাকে হৃদয় দিয়ে অনুভব করত, হতো ওসব। কিন্তু স্বার্থ তো তা পারেনি। সংসার নিয়ে ওর আগ্রহই আসেনি কখনো। স্বার্থ চাইছিল তুষিকে দূরে রাখতে, ওকে ভালো থাকতে দিতে। কিন্তু যখনই মেয়েটা কোনো পুরুষের আশেপাশে দাঁড়ায়, এক অজ্ঞাত দুর্বোধ্য হিংসায় স্বার্থের বুক ছলকে ওঠে, কেমন চিনচিন করে বাজে। ও তোর বউ স্বার্থ, ও কেন অন্য পুরুষের সাথে থাকবে? আর এই এক ছলকে ওঠা বারুদ দ্বিগুণ হতে হতে স্বার্থ কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে টেরই পায়নি। অয়ন যে তুষিকে পছন্দ করে সেটা যদি স্বার্থ আগে বুঝতো, সরে যেত নিশ্চয়ই। কিন্তু যদি তুষিও অয়নকে ভালোবাসতো, এই দিন স্বার্থ আসতেই দিত না। ও বিনা দ্বিধায় সরে যেত তখন। কিন্তু হয়নি এমন, উল্টে সব এলোমেলো হয়ে গেছে, যা ঠিক করার আর কোনো পথ নেই। স্বার্থ মরণ শ্বাস টানল। শেষমেশে গোটা পরিবার চুরমার হয়ে গেছে, আর তার পেছনে ওই দায়ী। ভাইয়ে ভাইয়ে নেমে আসা একচোট লড়াইও ওর জন্যই হলো। এ লড়াই কখনোই শেষ হবে না, ও চাইলেও অয়ন শেষ করবে না। তাহলে সব কিছুর জন্য নিজেই দোষী না? কেন যে ও শুরু থেকে তুষিকে ভালোবাসতে পারেনি? কেন যে পারেনি মেয়েটাকে মেনে নিতে? কেন ছিল ইগো নিয়ে? কেন? এই কেনর উত্তর এলো না। স্বার্থ, অনুতাপ, পরিতাপ, আফসোস সব একাকার হয়ে কোথাও উবে গেল আজও। তবে দৌড় হতে ভেসে এলো নারীকণ্ঠ। আসবো? চট করে চোখের জল ছিটকে দিয়ে ফিরে চাইল স্বার্থ, বলল, এসো। জয়নাব আতকে বললেন, এ কি হাল খোদা, বুকে কি অবস্থা তোমার? আমার গা এখনো শুকায়নি। কদিনের ঝামেলা হয়নি, সমস্যা নেই, বসো। আমি বরং ডাক্তারকে একটা ফোন করে দিই। না, রাত হয়েছে। এছে আমি কাল গিয়ে একবার চেক আপ করে আসবো। সত্যি তো? কথায় কথায় বলো না আবার। একটু হাসলো স্বার্থ। বসো তুমি। জয়নব লাঠি নামিয়ে মুখোমুখি বসলেন। দুপল চেয়ে রইলেন নাতির দিকে। স্বার্থ জিজ্ঞেস করল, কিছু বলবে? দেখছি কি? এই বুড়ো মানুষটার সাথে বাজি ধরে লেগে গড়ে হেরে যাওয়ার একজন পুলিশ অফিসারকে। স্বার্থ চোখ সরিয়ে ফেলল। জয়নব বলল, রিগ্রেন্টস হচ্ছে না দাদুভাই? অনুতাপ হচ্ছে না? স্বার্থ চুপ, বলল না কিছু। বৃদ্ধ হাসলেন, বললেন, এর মানে হচ্ছে তাহলে কেন করলে এরকম বলো তো? স্বার্থ মুখটা শক্ত রইল, কণ্ঠস্বর কোমল অসহায় শোনালো, জানি না।
মন যা বলেছিল তাই শুনেছি, তাই করেছি। বুঝতে পারিনি অয়ন তুষিতে এতটা ডুবে গেছে। কিন্তু বসার ঘরে সবাই তোমার চেহারা কোনো অফিসার আমি দেখিনি, এবং একটা দৃঢ় পাহাড় দেখেছি যাকে কিছুতেই টালানো যায় না। কারণ সেটা আমি দেখাতে চেয়েছি। আমি যদি আমার খারাপ লাগা প্রকাশ করতাম, অয়ন আরও প্রশ্রয় পেয়ে যেত। ও আমার পরিতাপকে আমার দুর্বলতা ভাবত, সেটা আমি চাইনি। তুমি শেষ মুহূর্তে এসে নিজের ভুল শুধরাতে চেয়েছো দাদু ভাই, এ নিয়ে কি বলবে? মানুষ নিজেকে কখনো জাস্টিফাই করতে পারে না দিদুন। তার পার্সপেক্টিভ থেকে নিজেকে সবসময় ঠিক মনে হয়। মনে হয় সে যা করছে, যা বলছে তাই ঠিক, তাই উচিত। আমারও এমনই হয়েছিল। তো আমাদের কারো কাছে বলতে পারতে, শেয়ার করতে পারতে। কার কাছে করব? কে বুঝে আমায়? জয়নবের চেহারাটা টান টান হয়ে গেল। এই পর্যায়ে এসে খারাপ লাগলো। ভীষণ মায়া হলো সামনে বসে শক্তপোক্ত গরনের ছেলেটার উপর। একটা মানুষ যার সবই আছে, বাবা মা ভাই বোন, দিদা থেকে শুরু করে একটা ভরা পরিবার আছে, অথচ থেকেও তার কেউ নেই। সে চাইলেই নিজের মনের কথা কারো কাছে শেয়ার করতে পারে না, কারো থেকে শুনতে পারে না সে যা করছে ঠিক কিনা। পৌরা দীর্ঘশ্বাস লুকালেন, একটু চুপ থেকে বললেন, তুষি, এখন কি চাও? অয়নকে চায় না, এইটুকু জানি। বলেছে, সবার সামনে যা বলেছে তা কি আদৌ সত্যি? বিয়ের দিনও পালিয়ে যাচ্ছিল। আমি ওকে কমলাপুরের রাস্তা থেকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। জয়নব অবাক হয়ে বললেন, সে কি, তুমি কি করে জানলে? আমি শিওর ছিলাম তুষি বিয়ে করবে না। জয়নবের চোখে প্রশ্ন ছুঁয়ে এলো। ভ্রু কুঁচকে বললেন, তোমার কি মনে হয়? আমি তোমাকে বুঝতে পারি না। তুষিকে বোঝা যায়, কারণ মেয়েটা কাগজের মতো সাদা। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় এখনো ঢুকছে না। অয়নকে ভালো না বাসলে ও বিয়েতে হ্যাঁ বলেছিল কেন? এত রং তামাশার কি বা দরকার ছিল? প্রশ্নটার উত্তর স্বার্থ দেয় না, চুপ করে থাকে। জয়নব ভাবলেন, হয়তো জানে না সেও। পরপরই শুধালেন, আচ্ছা, অয়নের প্রতি অন্যায় করছো এরকম মনে হচ্ছে? 50-50। কিরকম? স্বার্থ বলল, কখনো মনে হচ্ছে করেছি, কখনো মনে হচ্ছে করিনি। সব কথার মাঝে একটা কথা সত্যি, তুষি তোকে ভালোবাসে না দিদুন। যদি বাসতো আমি কখনো ওদের মাঝে তৃতীয় ব্যক্তি হতে যেতাম না। তুষির চোখে মুখে দৃষ্টিতে আমি শুধু আমার প্রতি আকর্ষণ দেখেছি, আমার প্রতি অনুভূতি দেখেছি। জয়নব চেয়ে রইলেন, যেন শুনতে চাইছে আরও কিছু। নিশ্চিত ছিলেন স্বার্থ আজ খোলা বই হবে। ছেলেটা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, সায়নের মৃত্যুবার্ষিকীতে আমি যখন পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছিলাম, মেয়েটা আমার দিকে হা করে চেয়েছিল। সেই প্রথম আমি খেয়াল করেছি তুষির চোখে অন্য কিছু। যতবার আমি সামনে গিয়ে দাঁড়াই, ও দুনিয়া ভুলে যেত। আমি কখন ফিরছি, কখন বের হচ্ছি, নিচের রুমে দরজায় দাঁড়িয়ে দেখতো এসব। বুঝে গিয়েছিলাম তুষি আমাকে চাইছে এই মিথ্যে বিয়ে সত্যি বানিয়ে নিতে। কিন্তু আমি চাইনি এসব বাড়াবাড়ি পর্যায়ে চলে যাক, তাই মানা করে দিলাম। সরাসরি বলেছিলাম আমাকে নিয়ে কোনো আশা না করতে। কিন্তু এরপর থেকেও যতবার অয়নের সাথে কথা বলতো, হাসতো, মজা করতো, আমি না নিতে পারতাম না। আমার বারবার মনে হতো আমি রিজেক্ট করতেই ও হয়তো অয়নের প্রতি ডাইভার্ট হচ্ছে। আমি কেন যেন এটা সহ্য করতে পারিনি দিদুন। অয়ন যে ওর প্রতি এরকম দুর্বল ছিল, তুষিকে নিয়ে ভাবতে বসে খেয়ালই করিনি আমি। আমার মনোযোগ ছিল তুষির উপর। ও কি করছে, কার সাথে কিভাবে কথা বলছে, আমাকে ইগনোর করছে। আমি প্রচণ্ড বাজেভাবে এইগুলোর প্রতি কনসেন্ট্রেশন দিয়ে ফেলেছিলাম। থানার দুটো কেসে সেজন্য অনেক ভুলও করেছি জানো। কাজে ঠিক করে মন দিতে পারিনি। কতগুলো দিন যায়নি ডিউটিতে। আস্তে ধীরে আমি টের পেলাম পকেটমার তুষি এএসপি স্বার্থ আপনারের পকেট কাটতে এসে হৃদয় কেটে বহু গভীরে ঢুকে গেছে। আর সেই দিনই যখন দেখলাম তুষি অয়নের দিকে চেয়ে হাসলো, আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লাম দিদুন। যা মুখে এলো তাই বললাম ওকে। শুধুমাত্র ওকে কষ্ট দিতে, জ্বালাতে আইরিনের সাথে একটা বিয়ের চাল চেলেছিলাম। আমার বিবেকে বাদ দিয়ে সাথ দিলাম ইগোর। অথচ সেই ইগোর ক্ষমতা তুষির প্রেমের কাছে মাত্রাতিরিক্ত তুচ্ছ। দেখলে কেমন করে ভেঙে গুড়িয়ে দিল আমায়। কিন্তু আমার উত্তর যে এখনো মেলেনি দাদুভাই। তুষি তোমার প্রতি এত অবসেন্ট, তাহলে অয়নকে হ্যাঁ বলল কেন? শুধুমাত্র তোমার জেলাস করাতে অয়নকে ব্যবহার করেছে এমন কিছু কি? না, তাহলে? জেলাস ফিল করার জন্য কেউ এতটা দূরে আসে না। বিয়ে করবে না বলে এত বছর পর যে বাবা মা, পরিবার পেয়েছে, বিলাসিতা পেয়েছে, সেসব ছেড়ে সহজে পালিয়েও যায় না। ও তুষির মনে অন্য কিছু ছিল। ও চাইছিল ওর একটু নাটকে কারো জীবন সাজিয়ে দিতে। আসলে এই একটা ঘটনায় আমরা সবাই গোলক ধাঁধার মতো জড়িয়েছিলাম। এখানে কাউকে না কাউকে কষ্ট পেতেই হতো। তফাৎ শুধু অয়নের সাথে তুষির বিয়ে হলে অয়ন একা খুশি হতো আর গুমড়ে মরতো বাকি দুজন। সরি, দিস ইজন্ট অ্যাবাউট 2 people, ইটস আ স্টোরি অফ 3। জয়নব ভ্রু কুঁচকে বললেন, আইরিনের কথা বলছো? না। স্বার্থ থেমে যায়, ভাবে বলবে কি না। জয়নব তাগিদ দিলেন, তাহলে
বলো দাদু ভাই, আর একজন কে? ও দুপুর সময় নিয়ে জানালো। ইউষা। উইশা? উইশা আবার এর মাঝে কোত্থেকে এলো? তুষি বিয়েতে নিজের ইচ্ছায় রাজি হয়নি। জয়নব অস্থির চোখে বললেন। আমাকে একটু খুলে বলবে সব? কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে। সাতু নিজের ঠোঁট চেপে কপালে 2 আঙ্গুল ঘষল। চেহারায় বিস্তর দোটানা। জয়নব নরম গলায় বলল, দাদু ভাই, আমাকে বিশ্বাস করতে পারো? ছেলেটা আশ্বাস পেল বোধ হয়। ফোঁস করে শ্বাস ফেলে হাতে ফোন তুলে সোজা সাউন্ড রেকর্ডার অপশনে গেল। পরপর 2টো গলার স্বর বাজতেই জয়নব ছোট চোখ করে মনোযোগ দিলেন। প্রথম দিকে আইরিন আর তার কথাবার্তা আছে। জয়নব অস্থির হয়ে মুখখানা তুললেন সহসা। ডিল? তুমি আর আইরিন বিয়ে নিয়ে ডিল করেছে? এর মানে আইরিন সেই জন্য তোমার বিয়েতে দেখেও আজকে ওভাবে চুপ করেছিল? পরেরটা শোনো। এরপর কিছু সময় গেল, ঠিক 10-12 মিনিট কাটে। পরপর স্ক্রিন জুড়ে ছুটে এলো তৃষার ব্যতিব্যস্ত কাপা ভেজা কণ্ঠটা। খুব অবাক হয়ে বলছিল, ইউষা, অয়ন ভাই আমাকে পছন্দ করেন মানে কি? তুমি আর অয়ন ভাই না দুজন দুজনকে ভালোবাসো? তাহলে আমি ওনাকে কেন বিয়ে করব? জয়নব হতভম্ব হয়ে বললেন। এসব কি? স্বার্থ ভ্রুর ইশারায় পুরো কথায় মন দিতে বোঝালো। জয়নবের হাত পা একচোট কাঁপল তাতে। বাকরুদ্ধ বনে গেল তিনি। থেমে থেমে বললেন, উইশার জন্য? উইশা কবে থেকে আয়নকে ভালোবাসলো? হচ্ছে কি এ বাড়িতে? আর তুমি তুমি এটা কোত্থেকে পেলে? স্বার্থ অডিও পজ করে বলল, এটা আমার ফোনে রেকর্ড হয়েছিল। আইরিনের সাথে ডিল করলে ওর উপর তো আমার বিশ্বাস শূন্যের ঘরে। তাই পরবর্তীতে যাতে আইরিন এই ডিল নিয়ে উল্টাপাল্টা কিছু করতে না পারে, সেই জন্য ওর সাথে কথা বলার আগেই আমি রেকর্ডার অন করে রেখেছিলাম। মোস্ট প্রবাবলি ওঠার সময় পকেট থেকে কাউচের উপরে আমার ফোন পড়ে যায়, কিন্তু রেকর্ডার অন ছিল। ইউষাকে নিয়ে তুষি ওই ঘরেই এসেছিল সেদিন, আর তাতেই ওদের কথাগুলো রেকর্ড হয়ে থাকে। অথচ মজার ব্যাপার দিদুন, আমি নিজেও এই পুরো রেকর্ডিংটা শুনেছি পারের আগের দিন। তাই বারবার চাইছিলাম তুষি যেন ভুল সিদ্ধান্ত না নেয়, কাউকে কথা দিতে কিংবা আমার উপরে প্রতিশোধ নিতে অনিচ্ছা বিয়ে না করে। কিন্তু মেয়েটা অভিমানে এমন আগুন হয়েছিল, আমাকে কোনো সুযোগই দেয়নি। জয়নব দিশেহারা হয়ে বললেন, আমার মাথা ঘুরছে দাদু ভাই, তুমি এইসব এতদিন বলনি কেন কাউকে? দেখতে চেয়েছিলাম তুষি কি করে। সব কেমনে ঘটে গেল? মনে হচ্ছে তোমাদের 4 জনকে ঘিরে একটা অসহ্যকর সিনেমা দেখছি আমি, যেখানে কিছু ভালো হচ্ছে না, তাও আমার কিছু করার নেই। তাও আমি একটা কথা বলি, সরাসরি বলি, এই গোটা ব্যাপারটা না অয়নকে খুব বেশি দোষ আমি দেব না। ওর বয়স কম, টাগরা জুয়ান ছেলে, আগুন আর বরফ পাশাপাশি রাখলে এমন তো হবেই। তারপরও তুষি সুন্দরী বউ তুমি ছেড়ে রেখেছিলে, সম্পর্কে থাকার বাধ্যবাধকতা ছিল না। এখানে 100 ভাগের 50 ভাগ দোষ ওদের 3 জনের হলেও বাকি 50 ভাগ দোষী কিন্তু তুমি। স্বার্থ ছোট কণ্ঠে বলল, সেটা আমি মানি। তুষির কাছে কখনো ক্ষমা চেয়েছো? না। চাইবে না? স্বার্থ নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে গেল। বলবে না কিছু। জয়নব মৃদু হেসে বলল, এটুকু সভ্যতা তোমার উপরেই থাকুক, ক্ষমা তো মনের ব্যাপার, ভাবো কি করবে। আমি এখন আসি। স্বার্থ একই রকম চুপ রইলেন। জয়নব বেরিয়ে গেলেন। ও কাজে মন দেয়। বুকে ওষুধ লাগাতে পারলেও পিঠে হয়তো যায়নি, সেই জন্যে জ্বলছিল। স্বার্থ চেষ্টা করল তার লম্বা হাত দুটো দিয়ে ক্ষত ছোঁয়ার, হলো না। হাল ছাড়ল ও। মেজাজ খারাপ করে কাঁধের উপর দিয়ে পেছনের দিকে ছুঁয়ে ফেললে দিল তুলোটা। ঠিক তার সেকেন্ড পর টের পায় পিঠের ওপর 2টো আঙুল আলতো ছুঁয়ে বসেছে। তুলোর মতো স্পর্শ তার। চকিতে ঘুরে চাইল স্বার্থ। বিভ্রান্ত শান্ত নজরে চমকে গেল অমনি। অবাক হয়ে ডাকল, তুষি। তুষির মুখে হাসি নেই, চোখে ঝলক নেই আগের মতো। তার দুর্দান্ত চাহনিও গায়েব। শুধু রোবটের ন্যায় বলল, ঘুরে আসুন। স্বার্থ কথা বাড়ালো না, ভদ্র ছেলের মতো বসে থাকে। তুষি নিজেই তুলোতে ওষুধ নিয়ে ক্ষততে চেপে চেপে দেয়, নতুনভাবে ব্যান্ডেজ করে। আর সেই পুরোটা সময় অদূরে ড্রেসিং টেবিলের আয়নায় চেয়ে থাকে স্বার্থ। তুষির পরনে চুড়িদার, গলায় ওড়না, বেনুনিটা এক পাশে ঝুলছে। মলিন একটা মুখ, পাথর তার মেয়েলি শরীর। তবে বাল্বের আলোর তোড়ে আয়নার মধ্যেও নাকের নাকফুলটা জ্বলছিল খুব। স্বার্থ চেয়ে থাকার মাঝেই ওষুধপত্র গুছিয়ে ও টেবিলে রেখে দিল। একটা কথাও না বলে বেরিয়ে গেল আবার। স্বার্থ ডাকতে চেয়েও থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলল ক্লান্ত মনে।
আর ভালো লাগছে না, আর না, এসব ঠিক হবে কবে? কবে সব ভালো হবে? হঠাৎ শব্দ হলো, তখনই মুখ তুলে চাইল ও। তনিমা ভাতের থালাসহ ট্রে টেবিলে রাখলেন। ও সাথে সাথে বলল, অয়নের এখন কি অবস্থা? ভদ্রমহিলা দুই ভ্রু উঁচিয়ে বললেন। বাহ, তোর ওকে নিয়ে চিন্তা হয়? স্বার্থ হেসে বলল, তাই তো, হুইজি, আমার কেন চিন্তা হবে? আমি সেরকম বুঝাইনি, যাকগে। আম্মা বলল তোর ব্যথা এখনো কমেনি। কি শুরু করেছিস বলতো? কত দিকে নজর রাখবো আমি? কত দিক সামলাবো? আমিও তো একটা মানুষ, স্বার্থ। না নিজে এসে কিছু বলছিস, না আমাকে বলতে সুযোগ দিচ্ছিস। একটু তো নিজের খেয়াল রাখ। কাল একবার দয়া করে চেক আপটা করিয়ে নিস। ঘাটতারামি করিস না, দোহাই। ও বলল, বলেছি তো যাব। তুমি অয়নের কাছে গিয়েছিলে? না, শক্তি পাইনি। কি গিয়ে বলবো? যত কপাল আমার। এইদিকে দুই দিকে ছেলে, ওইদিকে রোকসানার মেয়ে নিয়ে দৌড় আটকে দিয়েছে। ছোটোর দিকে তাকাতে পারছি না, আবার ঘরের দরজার একই অবস্থা। হ্যাঁ রে, তোর কি দরকার ছিল বাবাকে খোঁচানোর? স্বার্থ ভ্রু নাচালো। কেন, কষ্ট হয়েছে তোমার? হয়েছে, খারাপ লেগেছে। সবার সামনে বলার এইসব তো কোনো মানে নেই। অতীতে ওইসব করলেও লোকটা তো এখন নিজের ভুল বুঝতে পেরেছে। মালাম, তুই তোর ভাইকে হারিয়েছিস, কিন্তু ওই লোকটা তার ছেলে হারিয়েছে। স্বার্থ, এবার অন্তত সব ভুলে যা। স্বার্থ বলল, তার তো আরো দুটো ছেলে আছে মা, যাদের দিকে তাকালে এক ছেলের শোক সে ভুলে যেতে পারবে। কিন্তু আমার যে আর বড় ভাই নেই। সায়ন তো একা যায়নি, আমার সব থেকে ভালো বন্ধুটাও নিজের সাথে নিয়ে গিয়েছে। আজ ও থাকলে আমার হয়তো কাউকে এত এক্সপ্লেনেশনই দিতে হতো না। ও ঠিক বুঝতো আমায়। তখন আমাকে আর অয়নকে একসাথে বসিয়ে বড় ভাইয়ের মতো সব মিটিয়ে দিত, কোনো ঝামেলাই হতো না তখন। তুমি পতিব্রতা স্ত্রীর মতো স্বামীর সব ভুলে সংসার করতে পারো, কিন্তু আমি পারবো না। আমি যতবার ওনার দিকে তাকাই, আমার সায়নের মুখটা মনে পড়ে ওই লোকটা আমার মায়ের বুকে লাথি মেরে আমাদের সবাইকে ফেলে চলে গিয়েছিল শুধুমাত্র আরেক নারীর সাথে সংসার বাঁধবে বলে। মনে পড়ে যায় সেই রাতে একটা গলা কাটা মুরগির মতো আমার ভাই আমার দুহাতের উপরে ছটফট করতে করতে মরে গিয়েছিল মা। আর আমি কিচ্ছু করতে পারিনি। আমার মা পাগলের মতো এদিক সেদিক ছুটছিল ছেলের চিকিৎসার জন্য, একটা বেডে সায়নকে শোয়ানোর জন্য। আমার ভাইটা দম ছাড়ার আগেও বারবার বলছিল, বাবা, বাবা কোথায়? বাবাকে দেখবো স্বার্থ, বাবা আসবে না? সো আই হেট দিস কাওয়ার্ড, আই হেট হিম। স্বার্থের এক চোখের অশ্রুনালী বেয়ে জলের মতো একটা বেয়ে নামছিল, অথচ পুরো কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলল ও। তনিমা তাড়াহুড়ো করে ছেলের মাথাটা বুকে নিয়ে এলেন, গায়ে পিঠে হাত বুলিয়ে বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। স্বার্থ আর শব্দ করল না, তপ্ত চোখে দৃঢ় মুখখানা তার। অথচ ভেতরে ভেতরে ধ্বংসের চিহ্নটা তনিমা টের পেলেন তখন, যখন ছেলেটা চুপচাপ তার কোলে মাথা রাখল। ঘরে দুজন মানুষ থাকলেও আর আওয়াজ এলো না। মা ছেলের বিদীর্ণ নীরবতার হাহাকার ছাপিয়ে দিল সবেতে। তনিমা বসে বসে এক দৃষ্টিতে স্বার্থের মুখখানা দেখলেন কিছুক্ষণ। স্বার্থের নির্লিপ্ত নজর তখন ছাদের বুকে। ভদ্রমহিলার বুক মুচড়ে উঠল, জলে চোখ ছেয়ে যায়। এই ছেলেটা যাই করুক, কেবল একটা কারণে তিনি চাইলেও রাগ দেখাতে পারেন না কিছু বলতে। এইটুকু সময় কত বয়স ছিল ওর? 12-13 হয়তো। সে সময় ওর কুটি কুটি হাতগুলোর উপর সায়ন শেষ নিঃশ্বাস নিয়েছিল। ওর কোলেই কাতরাতে কাতরাতে মরেছিল ছেলেটা। পরপর বাবার ব্যভিচার, ছোট মায়ের এক মেয়ে হারিয়ে যাওয়া, সব মিলিয়ে স্বার্থর ট্রমা আরও গাঢ় হয়ে বসল। হুট করে কেমন নীরব হয়ে গেল ছেলেটা, পুরোপুরি ঘরবন্দি যেন। টানা 14 দিন পর সাইফুল বুঝিয়ে শুনিয়ে কত কি বলে ওকে বাহিরে এনেছিল। সেই দিন গেটোগাটো স্বার্থের টিংটিংয়ে রোগা চেহারাটা ভালো করে দেখতে পেয়ে আটকে উঠেছিল প্রত্যেকে। এরপরও স্বার্থ স্কুলে যেতে চাইতো না, টিউশনে পড়তে বসতো না, খেলতে যেত না। দিনের অর্ধেকটা সময় বাড়ির পেছনের উঠোনে বসে থাকতো, চুপ করে চেয়ে থাকতো সুইমিং পুলের দিকে। কতদিন তনিমা দেখেছে টেবিলে খাবারের প্লেট ওইরকমই পড়ে আছে ওর। শকত কথা বলতে গেলেই চিৎকার করে উঠত। ভদ্রলোক এরপরে ছেলের কাছে যাওয়াই বাদ দিয়ে দিলেন। সেবারের পরীক্ষায় স্বার্থ ফেল করলো, একদম সব সাবজেক্টে 0 এলো নম্বর। শিক্ষকরা জানালেন কোনো খাতায় স্বার্থ কিছুই লিখেনি, একটা শব্দও না। সায়নের মৃত্যুর শোক, তুষির হারিয়ে যাওয়া, সেসব ভুলে বাড়ির সবাই চিন্তায় পড়ল ওকে নিয়ে। তনিমা কতই মানত করেছিল, আল্লাহর নাম জপতেন সারাক্ষণ।
সাইফুল নিজের কাজবাজ তুঙ্গে তুলে ওকে পড়াতে বসাতেন, নিজে স্কুলে দিয়ে আসতেন, নিয়ে যেতেন, রাতে ঘুমাতেন ওর সাথে। তারপর হঠাৎ আবার স্বার্থের কি যেন হলো, নিজে থেকে স্কুলে যেত, খেতে আসে, তবে বাবার সাথে বসে না, খেতে যায় নিজেই। কিন্তু এতদিনে ছেলের যে পুরোপুরি পাথর হয়ে গেছে তনিমা বুঝতে পারলেন পরে, যখন স্বার্থ আর আঁচল ধরে ঘুরে না, আর দুষ্টুমি করতো না, আর জ্বালাতো না কাউকে, আর না ওর ব্যাটে লেগে বল এসে বাড়ির জানালার কাচ ভেঙে দিত। আমাবস্যার কালো অন্ধকার আজ এই ঘরে নেমে এসেছে। কোথাও কোনো আলো নেই। পর্দার আড়াল দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের আবছা প্রভাব সুবিধা করতে নারাজ। অয়ন খুব ধীর পায়ে ঢুকলো ভেতরে। তার খসখসে পদচারণ মেঝেও টের পায় না যেন। ফ্যাকাশে মুখটা দেখে মনে হলো এত বিধ্বস্ত বোধ হয় এই মুহূর্তে আর কেউ নেই। শরীরে জোর নেই যার, না আছে পায়ে চালানোর শক্তি। অন্ধকার মাথায় বইতে বইতে টলমলে কদমে এসে খাটে ঘেঁষে ফ্লোরে বসলো অয়ন। এক পা লম্বা ছড়িয়ে, আরেক পা একটু ভাঁজ করে চওড়া পিঠ মেশালো কাঠের সঙ্গে। আস্তে ধীরে বিষণ্ণ চোখ থেকে তিমিরের ছটা কমল। অল্প স্বল্প বোঝা গেল ঘরের আসবাবপত্র কোথায় কি আছে। তেতেই যেন স্পষ্ট হলো সামনে রাখা জিনিসগুলো। বিয়ের জিনিসপত্র বিছানায় রাখা, ওর শেরওয়ানি, তুষির বেনারসি সব পাশাপাশি পড়ে আছে এখনো। একটা বউয়ের যা যা লাগে বড় যত্ন নিয়ে কিনেছিল অয়ন তুষির জন্যে, তুষিকে পড়ানোর জন্য, ওকে মন ভরে দেখার জন্য। অথচ কিচ্ছু হলো না। উল্টে তুষি ওর সব ভালোবাসায় পা দিয়ে পিষে স্বার্থর দেয়া বেনারসি পরে সামনে এসে দাঁড়ালো। অয়নের বুক কামড়ে ধরল এসবে অসহ্য যন্ত্রণা। হাঁসফাঁস করে উঠল আরেকবার। দরজার কপাট সরানোর শব্দ হলো তখনই। একটা ছায়ামূর্তি এসেছে, অথচ ফিরল না অয়ন, দেখতে চাইল না কাউকে। বুকের ভেতর থেকে হৃদয়টা কেউ জ্যান্ত উবে নিচ্ছে যে, সেই পীড়াই সে সইতে পারছে না। তুষি যখন বলল,